স্বাগত সবাইকে আজকের এই বিশেষ দিনে। সুন্দর একটি রাত্রির শুরুতেই আমরা বসে গেছি পূর্ব নির্ধারিত সময়ের এক কোণে, এক ফাঁকে পাখির মতো ডানা ঝাপটি ফিরে এসেছি আবার নতুন সময়ের সাথে সাথে আপন নিলে। বন্ধুরা, তো আপনারা অবশ্যই ভালো আছেন। এই কোভিড মহামারীর সময়ে এই বাঙালি জীবনে যতটা প্রভাব না ফেলতে পারলেও আমাদের কিয়দ সমস্যা কাটিয়ে আমরা ফিরে এসেছি। আমরা আবারও চলে এসেছি আরেকটি নতুন দিনে, নতুন লাইভে। আমাদের সর্বজন শ্রদ্ধেয় পরিচিত মুখ শ্রী মতি, আমাদের কবি, আমাদের কলামিস্ট, প্রবন্ধকার অ্যাডভোকেট কল্যাণীদেব চৌধুরী। আমরা আজকে তার সঙ্গে কথা বলবো, তার সময় নিয়ে কথা বলবো। ধারাবাহিক সময়ের মতো করেই আজকে নিয়ে প্রায় 4-5টা লাইভ চলছে আমাদের। সেই ধারাবাহিকতায় আজকে সমাজ জীবনের প্রভাব, অবক্ষয় সবকিছু মিলিয়ে বাংলা জীবনের যাপন কিভাবে হচ্ছে সে নিয়েও কথা বলবো। তার কবিতা নিয়ে কথা বলবো। চমৎকার একটি কবিতা নিয়ে আজকে আলোচনা করব, যে কবিতাটি আমি আপনাদের মাঝে পাঠ করব একটু পরে। তো আগে কুশল বিনিময় করে নেই। আমাদের শ্রদ্ধেয়, সর্বজন শ্রদ্ধেয় কবি কল্যাণীদেব চৌধুরী, কেমন আছেন আপনি? আছি, ভালো আছি। দীর্ঘ বিরতির পর সেই চট্টগ্রামের সর্বশেষ লাইভে এসেছি। সবার আশীর্বাদ আমি ভালোই থাকি। আমাকে যারা ভালোবাসেন তারা খুব চান আমি লাইভে ইদানিং আসছি। সবার মানে আশীর্বাদ ছাড়া তো এটা সম্ভব না, কখনো না, নেভার। বন্ধুরা, আমরা সর্বশেষ লাইভে এসেছিলাম চট্টগ্রাম থেকে। চট্টগ্রামের 12 ডিসেম্বর কবিজনের নিজ বাসা থেকে। তারপর আজকে অল্প বিরতির পর আমরা আবার এসেছি। আমরা আবার নতুন করে সুন্দরভাবে কথাগুলো গুছিয়ে শুনবো কবির কাছ থেকে। সেই আলোচনার পূর্ব মুহূর্তে আমি কবির একটি চমৎকার একটি কবিতা আপনাদের সামনে উপস্থাপন করব। কবিতার শিরোনামটি অত্যন্ত চমৎকার, যেটি মানে হৃদয়কে একটু নাড়া দেয়, তার উপর ভালো লাগাও ছুঁয়ে যায়। চমৎকার সেই শিরোনামটি বলছি, বন্ধু তোমার জন্য হলফনামা। আমি পাঠে চলে যাব এবং পরবর্তী সময়ে আমি কবির থেকে এই কবিতার শিরোনাম এবং কবি তার বিষয়ে জানবো এবং আপনারাও সেই জানা থেকে জানতে পারবেন কবির লক্ষ্য, কবির লেখার মূল নিবন্ধটা কি আসলে। তো বন্ধুরা, বন্ধু তোমার জন্য হলফনামা কবিতাটি আপনাদের সামনে পাঠ করছি। যেদিন বন্ধু এসেছ ধরায়, বিশ্ব বাতাসে জানিয়েছিলে কি তোমার কান্না প্রথম চিৎকার কতটা ধ্বনিত হয়েছিল। আকাশে বাতাসে আমার নাম, আমাকে তুমি বন্ধু পেতে কানে কানে কতবার বলেছ মাকে। নারীচ্ছেদের সাথে কত রক্ত জড়িয়েছিলে, দাইমা বলো বন্ধু বলো আমাকে। কতবার বলেছ বাবাকে বাইকের পিছনে বসিয়ে দেখাবে বাংলাদেশ। লাল সবুজের পতাকা হাতে উল্লাসে মাতিয়ে বাইনোকুলার চোখে জড়িয়ে ঘুরিবে তেতুলিয়া আর টেকনাফ। ক্লাসে খাতার পাতার কোনায় কি রচনা লিখেছ আমাকে ঘিরে। প্রেয়সী স্ত্রী, বন্ধু না শত্রু পেতে স্বামী, রুদ্রধারের কপাট খুলো বন্ধু, দুয়ারে দাঁড়িয়ে ঝুলি হাতে আমি। যাই চাও বন্ধু নিলাম মাথায় তোমার ইচ্ছেগুলি। তাই তো আমি এসেছি ধরায়, একই পথে পথ চলি। চলো না বন্ধু গগনে পবনে উড়াই মনের ইচ্ছাগুলি। যেথায় আমি ধরিব কীর্তন, তবলাই তুমি তুলিবে বলি। যেথায় তোমার পায়ের ছাপ, সেথায় আমিও ফেলি। যেথায় তোমার মন কথা বলে, সেথায় আমি চালাবো কালি। আমার নুপুরে উঠিবে জঙ্কার, চলিবে কালে তোমার কণ্ঠের গান। চলিবে কলে, কলে তোমার গানের কল যেটা। আশাভরি বেহাগ দূরের ভৈরবীর মূর্ছনায় ডলিব আমি তোমার কোলে। যে মাঠে তুমি ফুটবল খেলিবে, রেফারি হয়ে বাজাবো বাঁশি। তোমার ক্রিকেটের মাঠ পূর্ণ করিব, দর্শক হয়ে দিয়ে উৎসাহের তালি। তোমার ব্যথা আমার কষ্ট, তোমার স্বপ্ন আমার, শিয়রে বসে আমার নয়ন তুমি ছুমিও বারবার।
আমার স্বপ্নগুলো কি ডানা মেলিবে বন্ধু তোমার চোখে প্রাণে, চলো শীতের পাখি হই উড়াল দি সুন্দর নীল সুদূর নীল গগনে। সুদূর নীল গগনে। ভয় নাই দুষ্ট শিকারীর তীর থেকে, আগলে রাখবো আঁচল ঝাপে, বিলের জলে বসে বন্ধু ধরবো যে মাছটাকে। শাপলা ফুলের পাতায় ভাগাভাগি করে খাবো, রাখবো না তোমায় উপবাসে, খোদাই তুমি যদি কাতরাও তাই হবে আমার কষ্ট। ঈশ্বর আদালতে দিয়েছি যে হলফনামা, তাতেই তাই ছিল শর্ত, তোমার জীবন আমার জীবন সকল সুখ তোমার আমার। যত মিলনের আনন্দ অশ্রু হোক আমার শ্রেষ্ঠ উপহার, বন্ধু তুমি আমার ডাকে যদি দাও সারা, তবেই হবে পৃথিবী সুস্থ, শস্য শ্যামলা উর্বরা রূপসী বাংলা। চমৎকার একটি কবিতা, এবং কবি তার কবিতায় যে ছন্দের একটা মিল রেখেছেন সেটা আমরা খুব চমৎকারভাবে পাঠ করতে গিয়ে ধরে ফেললাম। আর এখন চলে আসছে বন্ধু তোমার হলফনামা। বন্ধু তোমার হলফনামায় আসলে কার নামে হলফনামাটি আপনি প্রকাশ করেছেন, কার দিকে ছুড়েছেন এই হলফনামাটি এত সুন্দর করে, আনন্দ বেদনা? আগের গতবারের লাইভে আমি বলেছিলাম যে প্রত্যেকটা লেখার পিছনে কিন্তু একটা ক্যানভাস থাকে, একটা প্রেক্ষাপট থাকে। এই বইটা আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ শিশির ভেজা গোলাপের কান্না, এবং এই বইটা যেই সময় আমি লিখি সেই সময় কিন্তু জ্বালাও পোড়াও পেট্রোল আগুন সব কিছু মানে এতটাই রাজনৈতিক অস্থিরতা, এতটাই সামাজিক অবক্ষয়, হরতালের পর হরতাল, যে সরকার ক্ষমতায় যায় সেই হরতাল ডাকছে, বাচ্চাদের জীবন অতিষ্ঠ, তারপরে বন্ধুত্বের প্রতারণা, তারপরে তোমার খুন ধর্ষণ, সমস্ত কিছু সামাজিক অবক্ষয়ের মধ্যে সব সময় তো আমি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি, এবং পৃথিবীটা কত সুন্দর হতে পারে। বন্ধু তোমার জন্য হলফনামা, হলফনামা এটা বন্ধুর মধ্যে হলফনামা, স্টুডেন্ট ছাত্রের মধ্যে হলফনামা, স্বামী স্ত্রীর মধ্যে হলফনামা, প্রেমিক প্রেমিকার মধ্যে হলফনামা, ভাই বোনের মধ্যে হলফনামা, সব জায়গায় বন্ধু শব্দটা চলে আসে। সেই সেই কষ্ট, আসলে এই কবিতাটা একটা কষ্টের কবিতা। আমার ইনার রক্তক্ষরণ থেকে আমি লেখাটা লিখেছিলাম ওই সময়টাতে 2012 সালে। আর হলফনামা মূলত আইনি শব্দ। হলফনামা যে আমরা দেই, যে আমরা এফিডেভিট যাকে বলে, আমরা যেটা হলফনামা দেই আমরা, যে যাহা বলিব সত্য বলিব, এরকম জিনিসটাই যে মানে ঈশ্বরের কাছে সমর্পিত হয়ে আমরা যে সত্য সুন্দর কথা বলি। তো বলেছিলাম যে আমরা এরকম কেন মানুষের জীবন বুঝে হলফনামাটা না দেই না, আমরা কেন মানুষের জীবন বুঝে আমরা এরকম হলফনামা দিতে পারি না, আমাদের জাতিত জীবনে কেন হলফনামা দিতে পারি না। বোন বোনের সাথে মারামারি করে, বোনের বাচ্চার সাথে মারামারি করে, ভাই ভাইয়ের সাথে মারামারি করে, স্বামী স্ত্রী মারামারি করে, জাতিত জীবনে আমরা কেন হলফনামাটা দিতে পারি না, যে বন্ধু যে কিভাবে পৃথিবীটা সুন্দর হয়। সেই জায়গা থেকে আমার এই সৃষ্টিটা, মানে পৃথিবীকে পুরো পাল্টে দেওয়ার একটা চিন্তা ও চেতনা ছিল, যে সৃষ্টি কত সুন্দরভাবে আমরা জীবনটা কাটাতে পারি। আচ্ছা, আপনার এই হলফনামায় আসলে জীবনের যে যাপনটা আপনি তুলে এনেছেন, এখানে আমাদের ব্যক্তি জীবনে পারিপার্শ্বিকতায় আমরা কতজন এই হলফনামার মধ্যে ডুবে থাকি বা মনে রাখি বা এই হলফনামাটা ছুড়ে দেই মানুষের জন্য? না, হলফনামা ছুড়ে দেই, হলফনামা ছিলই তো, না থাকলে তো, হলফনামা যদি না থাকতো তাহলে সূর্য ডুবতো না, আর চাঁদও উঠতো না, আর দিনও হতো না, রাত্রিও হতো না। হলফনামা ছিল তখনও, প্রাগৈতিহাসিক কালেও ছিল, তার আগে ছিল, কোটি বৎসর আগেও ছিল, মানুষের জীবনে কখন সেই সভ্যতার ইতিহাস থেকে হলফনামা ছিল, এখনো আছে, হলফনামা থাকবে। কিন্তু অবক্ষয়টা এত বেড়ে গেছে, হলফনামাটা এত কমে গিয়েছে মানুষের জীবনে, যে মানুষই যার মানছে না। কিন্তু জীবন বুটটা এইভাবেই হওয়া উচিত। কিন্তু আমিও তো জীবন বুটটা অনেকটা এইভাবে চালাতে চাই, কিন্তু আমি চালাতে গিয়ে আমি নিজেও তো দেখি যে আমার শুধু আঘাতে আমাকে জর্জরিত করে দিচ্ছে, হৃদয় রক্তক্ষরণ করছে। কিন্তু আমরা এইভাবে জীবনে থাকলেও কিন্তু আমরা যে জীবনটা টেনে নিতে পারবো হলফনামা দিয়ে, তা কিন্তু না। আমাদেরকে আঘাত দেওয়ার মানুষের অভাব নাই, তাদের মধ্যে যে হলফনামাটা নাই সেটাই এগুলো মূলত কারণ। যেদিন বন্ধু এসেছে ধরায় বিশ্ব বাতাসে জানিয়েছিলে কি, এখানে প্রশ্নটা বিশ্ব বাতাস, বিশ্ব ব্রহ্মাণ্ডকে কি বুঝিয়েছেন নাকি অন্য কিছু বুঝিয়েছেন? বিশ্ব ব্রহ্মাণ্ড, পুরা কাল মহাকাল, বিশ্ব ব্রহ্মাণ্ড, পুরা সবকিছু বিশ্ব বাতাসে। যেদিন মানে এটা মায়ের গর্ভ থেকে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, এটা তো কাল মহাকালের একটা চিন্তা ও চেতনা না, এটা তো কিন্তু মহাজাগতিক, এটা কিন্তু কারো হাতে না, এটা অতি জাগতিক প্রাকৃতিক।
সন্তান আসা, 9 মাস 10 দিন পেটে থাকা, তারপর সে মাটিতে পড়ে যে চিৎকার করে তার কান্নাটা, যেদিন বন্ধু এসেছে ধরায় বিশ্ব বাতাসে জানিয়েছিলি কি তোমার কান্না প্রথম চিৎকার, কতটা ধ্বনিত হয়েছিল আকাশে বাতাসে আমার নাম। সেই যে বন্ধুত্ব নিয়ে তুমি সবার কাছে আসলে, সেই দিন থেকে লাস্ট দিন পর্যন্ত ওই বন্ধুত্ব অভাবেই থাকবে। ভালো বলেছেন। কিন্তু এখানে আরেকটি বিষয় আমি লক্ষ্য করছি যে তোমার কান্না প্রথম চিৎকার কতটা ধ্বনিত হয়েছিল আকাশে বাতাসে আমার নাম। এখানে বন্ধুর কান্নার সঙ্গে আপনি নিজেকে কি মেশালেন? আমি তো সেই শৈশবে আমার জন্মতে চলে গেছি। আমিও যে তুমি আমার পাশে যারা আছে সবাই সেই শিশুতে যে সেদিন থেকেই তো আমরা বন্ধু। হ্যাঁ, আহ, আমার সন্তান যেদিন জন্ম নিয়েছে সেদিন সে আমাকে সেদিন থেকে বন্ধু ভেবেছে। সেটাও তার জন্মদিন থেকে, যদিও সে আমার অনেক ছোট। তুমি যেদিন জন্ম নিয়েছো, তুমি আমাকে পাওয়ার পর থেকে বন্ধু ভেবেছো, তোমাকে বন্ধুটা ভাবতে হবে আমার জন্মদিন থেকেই। আমিও তোমাকে ভাববো তুমি পৃথিবীতে যেদিন আসছো সেদিন থেকেই। লাইফটা ঠিক মতো চলছে তো না? জি, চলছে। এখানে আমাকে আকাশে বাতাসে আমার নাম। হ্যাঁ, আকাশে বাতাসে আমার নাম, আমাকে তুমি বন্ধু পেতে কানে কানে কতবার বলেছো মাকে? না, ওই যে মাটিতে পড়েছে বাচ্চা একটা আত্মচিৎকার দেয়, মাটি টাচ করেই যে মায়ের পেট থেকে তাকে বের করার পরে যে মাটি টাচ করে যে একটা চিৎকার দেয়, সেই চিৎকারের সাথে আমি 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 তার সাথে কথা বলছি যে তোমার কান্না প্রথম চিৎকার কতটা ধ্বনিত হয়েছিল আকাশে বাতাসে আমার নাম। তোমার কান্না যে গগনবিধি চিৎকারটা আকাশে বাতাসে অনুরণন হচ্ছিল, সেখানে আমাকে তুমি, আমার নামটাও কি ছিল? এটা আমার প্রশ্ন তার কাছে। তারপর আপনি নিয়ে এসেছেন যে বাইকের পিছনে বসিয়ে দেখাবে। না, এখানে আবার বলছি, আমাকে তুমি বন্ধু পেতে কানে কানে কতবার বলেছো মাকে? মাকে কি বলেছিলে আমাকে তুমি বন্ধু পেতে? তারপর এটার উত্তরটা আপনি কিভাবে বলবেন? না, আমি বলেই গেছি, তাকে জিজ্ঞেস করছি কানে কানে কতবার বলেছো মাকে, নারীচ্ছেদের সাথে কত রক্ত জড়িয়েছিল দাইমা, বলো বন্ধু বলো আমাকে। তোমার নারীচ্ছেদের সাথে কতটা রক্ত, আমি তো সেদিন ছিলাম না, দেখিনি। আমি তো আমার মনের কথা এখন তোমাকে জানাচ্ছি যে সম্পর্কটা এরকম হওয়া উচিত। আমাকে তুমি বলো তো, তোমার নারীচ্ছেদের সাথে কত রক্তে লাল করেছিল দাইমা, কত রক্ত ঝরিয়েছিল, তোমার কত কষ্ট হয়েছিল, বলো বন্ধু বলো আমাকে। মানুষের জন্মগ্রহণের সময়টা চমৎকার ভাবেই করার মাঝখানে আপনি নিয়ে এসেছেন যে বাবার সঙ্গে বাইকের পিছনে বসিয়ে দেখাবে বাংলা। এখানে তাকে আমি প্রথম প্যারাগ্রাফটাতে তাকে আমি প্রশ্ন করেই যাচ্ছি, কতবার বলেছো বাবাকে বাইকের পিছনে বসিয়ে দেখাবে বাংলাদেশ। আমার প্রথম কতবার তুমি বলেছো বাবাকে যে আমাকে তুমি বাইকের পিছনে বসিয়ে, এখানে যদিও একটু জেন্ডারের একটা ইয়ে পাওয়া যায় আমাদের, মনে হয় যেন যে মানে দুইটা জেন্ডারই না, কিন্তু স্পষ্ট রয়ে গেছে জেন্ডারটা। কতবার বলেছো বাবাকে বাইকের পিছনে আমাকে নিয়ে তুমি ঘুরাবে, আমার মাতৃভূমি, আমার জননী জন্মভূমি সর্ব দেবী গরিয়সী, জননী জন্মভূমি, এই দুইটা তো সবচেয়ে বড় পৃথিবীতে সবার কাছে। কতবার বলেছে বাবাকে যে বাইকের পিছনে বসিয়ে, মার থেকে তুমি জন্ম হয়েছে কিন্তু আমাকে তোমার বাইকের পিছনে বসিয়ে, আমি কিন্তু বাইকের পিছনে চড়া খুব পছন্দ করি, সেই জায়গাটাই আমার মন থেকে তখন ওখানে ওইভাবে আমি ওই জিনিসটাকে আনছি। কতবার বলেছে বাবাকে বাইকের পিছনে বসিয়ে দেখাবে বাংলাদেশ। এখানে আবার আরেকটু বলেছেন যে ছোট চোখের যেগুলো আকৃতি থাকে, যেমন বাইনোকুলার চোখে লাল সবুজের পতাকা হাতে, উল্লাসে মাথে বাইনোকুলার চোখে জড়িয়ে ঘুরিবে তেঁতুলি আর টেকনাফ। লাল সবুজ পতাকা আমার দেশের পতাকা, প্রতিটা দেশের, পৃথিবীর প্রত্যেকটা দেশে তার পতাকা তো তাদের বুকের পাঁজর। তো লাল সবুজের পতাকা হাতে উল্লাসে মাতিয়ে বাইনোকুলার দিয়ে তো আমরা অনেক দূরের জিনিস দেখি। মানুষ ট্রেভেলে গেলে কিন্তু একটা বাইনোকুলার মানুষের হাতে থাকেই থাকে। হ্যাঁ, থাকে, অনেক দূরে সাম্পান থেকে, জাহাজ থেকে বাইনোকুলার, বাচ্চাদেরকে নিয়ে ছোটবেলায় বেড়াইতাম, বাইনোকুলার নিয়ে যেতাম। তো বাইনোকুলারটা তো একটা শখের জিনিস, খুবই চূড়ান্ত একটা শখের জিনিস বাইনোকুলার। তো বাইনোকুলারটা আমি এনেছি, লাল সবুজের পতাকা হাতে, সব দেশের পতাকা থাকবে, উল্লাসে মাতিয়ে বাইনোকুলার চোখে জড়িয়ে ঘুরিব তেঁতুলিয়া আর টেকনাফ। বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত তোমাকে স্কুটারের পিছনে বসে আমি জড়িয়ে নিয়ে, তোমাকে বাইনোকুলার আমার হাতে থাকবে, তুমি মোটর চালাবে, স্কুটার চালাবে, সামনে থাকবে পতাকা, জড়িয়ে ঘুরিবে তেঁতুলিয়া আর টেকনাফ। লাল সবুজ রঙই তো বাংলাদেশ, বাংলাদেশের প্রকৃতি। এবং তেঁতুলিয়া টেকনাফ বাংলাদেশ। আমার দেশটা ঘুরবো, পরে অন্য জায়গায় যাবো, ওইটা আমি আনি নাই। আমার দেশটাকে আগে আমি ভালোবাসার বইয়ের প্রকাশ, আর কি দেশমাতৃকাকে ভালোবাসার শ্রদ্ধার বইয়ের প্রকাশ। ক্লাসে খাতার পাতায়
পাতার কোনায় কি রচনা লিখেছো আমাকে ঘিরে? এটা একটু কৈশোরে চলে গেছি। শৈশবে তো মানুষের জীবনে প্রেম আসে না, একটু কৈশোরে চলে গেছি। কৈশোর জীবনের সময় অনেক সময় মনে মনে আসে। আমরা দেখো অনেক সময় ক্লাসে বসে অঙ্ক করতে গিয়েও কাউকে ভাবতাম, সবাই ভেবেছে সবার জীবনে এটা। তো ওই জায়গাটাই আমি বলেছি যে ক্লাসের খাতার পাতার কোনায় কি রচনা লিখেছো আমাকে ঘিরে, প্রেয়সী স্ত্রী বন্ধু না শত্রু পেতে স্বামী। আমি প্রশ্ন করছি তুমি কি ভাবে আমাকে ভেবেছো, প্রেয়সী স্ত্রী বন্ধু না শত্রু পেতে? আমাকে কি পেতে চেয়েছো, প্রেয়সী স্ত্রী বন্ধু না শত্রু পেতে স্বামী? না স্বামী মানে স্বামী মানে প্রভু, মানে তাকে আমি এত শ্রদ্ধায় রেখেছি যে আমাকে কি পেতে তোমার ইচ্ছা করেছিল, এবং সেগুলো আপনার মাথা পেতে নিয়েছে ইচ্ছেগুলো। আমি বলেই যাচ্ছি আমার চাহিদা। তাই তো আমি এসেছি ধরাই একই রথে পথ চলি। তাই এখানে আবার আছে, রুদ্ধ দ্বারের কপাট খোলো দুয়ারে দাঁড়িয়ে ঝুলি হাতে আমি। তোমার দ্বার রুদ্ধ কেন, তুমি কপাট খুলো, তুমি কেন এত সিদ্ধি হয়ে বসে আছো, কেন এত মৌন, তোমার দ্বার খুলো, আমি ঝুলি হাতে। আমি তো খুব সাধারণ একজন মানুষ, ঝুলি হাতে, ভিক্ষার ঝুলি হাতে তোমার দরজায় আসছি তোমার ভালোবাসা পাওয়ার জন্য, তোমার কথা বোঝার জন্য, জানার জন্য। পৃথিবীটা না এই জিনিসটা না, যেমন মানুষ কেন বিনয়ী হয় না, ওই যে ওই সময়টা মানুষ কত বিনয়ী হতে পারে, মানুষ যত বিনয়ী হবে ততই তো মানুষ। আস্ফালন উদিত্য এগুলা কিছু না। তো তখন আমি বলছি, রুদ্ধদ্বারের কপাট খুলো দুয়ারে দাঁড়িয়ে ঝুলি হাতে আমি, তুমি যাই চাও বন্ধু নিলাম মাথায় তোমার ইচ্ছাগুলি। তুমি যেটা চাইবে সেটি এই মাথায় নেব, তোমার ইচ্ছাগুলি বলো। এবং সেই জন্যই আপনার এই ধারায় আগমন। আপনার কবিতা পজিটিভ, মানে প্রতিটা মানুষ পজিটিভ থাকবে। মানুষ কেন এত এত কেন মানুষের মধ্যে অহংকার অহমিকা, এত নোংরামি, এত মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী যাকে বলে, এত বিনয় নাই, এত মানুষের শ্রদ্ধাবোধ নাই, এটা কেন? মানুষ যত বিনয়ী হবে ততই পৃথিবীটা ততই বিনয়ী হবে, দেশটা ততই বিনয়ী হবে, ততই সুন্দর হবে। এবং বিনয়ের সাথে সাথে উদারতার বিষয়, তখনই তো উদারতাটা চলে আসবে। যত মানুষ বিনয়ী হবে ততই উদারতাটা চলে আসবে। যেমন আপনি উদারতার বিষয়টা এখানে টেনে এনে বলেছিলেন যে তাই তো আমি এসেছি ধরাই একই রথে পথ চলি, চলো না বন্ধু গগনে পবনে উড়াই মনের ইচ্ছাগুলি। হ্যাঁ, দুয়ারে দাঁড়িয়ে ঝুলি হাতে আমি এখানে বলছি যাই চাও, তাকে বলছি তুমি বের হও, তুমি আমার মতো আসো, আমার কাতারে আসো, যাই চাও বন্ধু নিলাম মাথায় তোমার ইচ্ছাগুলি। তুমি যেটা চাও আমার কাছে আসো, কথা বলি আমরা কম্প্রোমাইজ করি। তো তাই তো আমি এসেছি ধরাই একই রথে পথ চলি। আমরা চলো আমরা একই রথে, একটা রথই আমাদের, একটাই সিংহাসন হোক, আমরা একটাই পথ হোক, আমাদের একটাই নৌকা হোক, আমরা একটাই গাড়ি হোক, একটাই কামরা হোক, আমরা একই রথে পথ চলি। রথটা সেই রথ, সেই আর্য সভ্যতার রথটা আসছে, একই রথে পথ চলি। সাহিত্য তো সভ্যতা ছাড়া সাহিত্য হয় না। সেই সভ্যতার রসে এখানে আবার আপনি তুলে এনেছেন যে যেথায় আমি ধরিব কীর্তন তবলাই তুমি তুলিবে গুলি। চলো না বন্ধু গগনে পবনে উড়াই মনের ইচ্ছাগুলি। চলো আমরা খালি মাঠে হাঁটি ঘুরি বেড়াই, মাঠের প্রান্তে যাই, নদীর পাড়ে যাই, পাহাড়ে যাই। চলো না বন্ধু গগনে পবনে উড়াই মনের ইচ্ছাগুলি। যেথায় আমি ধরিব কীর্তন তবলায় তুমি তুলিবে গুলি। আমি কীর্তন গাইব, তুমি তবলায় তুমি বুল বাজাবে। মানে সব সময় সুন্দরকে আহ্বান করে বেঁচে থাকা, সেই কীর্তনেও তো তাই উঠে আসবে। হ্যাঁ, আমি তাকে বলছি আমরা এইভাবেই পৃথিবীটা চলবে, জীবনটা চলবে। যেথায় তোমার পায়ের ছাপ সেথায় আমিও ফেলি, যেথায় তোমার মন কথা বলে সেথায় আমি চালাবো গাড়ি। আমার নুপুরে উঠিবে ঝংকার চলিবে কলে তোমার কণ্ঠের গান, আশা করি বেহাগ বুরের গৈরবীর মূর্ছনায় ঢলিব আমি ঘুমের কোলে। আমি যখন নাচবো, আমার নুপুরে যখন উঠিবে ঝংকার চলিবে কলে, কল মানে এই যে কলের গান যেটা, হ্যাঁ যন্ত্র, তোমার কণ্ঠ, তুমি গান, তোমার গানটাই থাকবে, আমি নুপুরের নাচ করব। আশা করি বেহাগ বুরের বৈরবী হইল বুরের রাগ, বেহাগ একটা রাগ, আশাবরী একটা রাগ, এগুলা ক্লাসিক্যাল উচ্চাঙ্গ মার্গের রাগগুলো। আশাবরী বেহাগ বুরের বৈরবীর মূর্ছনায় আমি ঢলিব ঘুমের কুলে। তুমি গান করবে, উচ্চাঙ্গ সঙ্গীত সাধনা করবে, আমি ঘুমের কুলে ঢলবো। এগুলো হলো যে এই সমস্ত জিনিসের মাধ্যমে যে যার মতো করে, একটা মানুষ ব্যবসায়ী হোক, একটা মানুষ কাঠমিস্ত্রি হোক, একটা মানুষ ফ্লাইট, একটা মানুষ চালাক, একটা মানুষ রাজনীতিবিদ হোক, সব জায়গায় যেন একটা সুন্দর থাকে, জীবনের একটা বুধ থাকে, শিল্প থাকে। ঢলিব আমি ঘুমের কোলে। যে মাঠে তুমি ফুটবল খেলিবে রেফারি হয়ে বাজাবো বাঁশি। এই লাইনগুলো নিয়ে আমার ভারতের একজন বলছিল, এগুলো সব আপনি কি লিখছেন?
আপনি কি লিখেছেন আপনি জানেন? কি লিখলেন আপনি এটা? যে মাঠে তুমি ফুটবল খেলিবে রেফারি হয়ে আমি বাজাবো বাঁশি। আমি একটা ফুটবল প্লেয়ার দেখছি আমার বন্ধুকে, আর এবং ফুটবল যারা খেলে, ক্রিকেট যারা খেলে, সবসময় মাঠে চায় তাদের প্রিয়জন থাক, তাদেরকে উৎসাহ দেয়, বন্ধু বান্ধব থাক। তো আমি বলছি যে মাঠে তুমি ফুটবল খেলিবে রেফারি হয়ে আমি বাজাবো বাঁশি, আমি রেফারি হয়ে থাকবো। তোমার তোমার তুমি যে মাঠে ক্রিকেট খেলিবে, কি জানি বলছি, যে মাঠে তোমার ক্রিকেটের মাঠ পূর্ণ করিব দর্শক হয়ে দিয়ে উৎসাহের তালি। হ্যাঁ, তোমার ক্রিকেটের মাঠে আমি দর্শক থাকবো, উৎসাহ দিয়ে আমি তালি দিয়ে তোমার ক্রিকেটের মাঠকে পূর্ণ করে আমি তোমাকে চিনিয়ে জিতিয়ে নিয়ে আসবো। তোমার ব্যথা আমার কষ্ট, তোমার স্বপ্ন আমার, তোমার সকল কষ্ট আমার কষ্ট, তোমার ব্যথা আমার কষ্ট, তোমার স্বপ্ন আমার, তোমার সকল স্বপ্ন আমার। শিওরে বসে আমার নয়ন তুমি ছুঁইও বারবার। তোমাকে আমি এতটুকু অধিকার দিচ্ছি যে তুমি আমার শিওরে বসে আমার নয়ন তুমি ছুঁইও বারবার। আমার স্বপ্নগুলো কি ডানা মেলিবে বন্ধু তোমার চোখে প্রাণে। এখানে আপনি উদারতার পরিচয় দিয়েছেন। হ্যাঁ, তখন আমি বলছি তুমি সেগিয়ে বসে আছো কেন, পৃথিবীটা এমন নিষ্ঠুর কেন, সেগিয়ে বসে আছো কেন, এটা একটা সিম্বলিক, এটা পৃথিবীকে বলছি এত নিষ্ঠুর পৃথিবী কেন। আমার স্বপ্নগুলো কি তোমাদের চোখে প্রাণে ডানা মেলে না? অনেক আঘাত, এটা প্রিয়জন থেকে আঘাত, পরিবারের পরিজন থেকে আঘাত, বন্ধুদের থেকে আঘাত, শুধু আঘাত, শুধু বৈষম্য, শুধু ডিসক্রিমিনেশন জগৎটা যখন ভরে গিয়েছিল, তখনই আমার এই সৃষ্টিটা শিয়রে বসে আমার নয়ন তুমি ছুঁইও বারবার, আমার স্বপ্নগুলোকে ডানা ডানা মেলিবে বন্ধু তোমার চোখে প্রাণে। মানে পৃথিবীটা যেরকম হতে চায়, আমি যেরকম হতে চেয়েছি সেরকম কেন হয় না? তারপর এখানে এই প্রশ্নটা উদারপন্থ পরে আপনি একটু চলো অন্যদিকে চলে এসেছেন, যেমন চলো শীতের পাখি হই, মানে অতিথির চলো আমরা শীতের পাখি হয়ে বের হয়ে যাই, নীল গগনে আমরা উড়াল দেই সুদূর নীল গগনে। এখানে শুধু আপনার এই টেকনাফ থেকে তেতুলিয়ার বাইরেও বাইরে চলে এসেছে, যেটা একজন রাইটারের মনটা না শুধু এই তোমার বাংলাদেশে এই চলে যায় তাজমহলে, এই বাংলাদেশে এই চলে যায় তোমার স্ট্যাচু অফ লিবার্টিতে, এই বাংলাদেশে এই চলে যায় আইফেল টাওয়ারে। এখন আমি এখানে বসে আছি না, আমার মন কিন্তু এখন আইফেল টাওয়ারে চলে গেছে। রাইটারের তখনই রাইটার কি করে, সে কালির মধ্যে দুইটা প্রকাশ করে। তো তখন আমি বলছি যে চলো আমরা শীতের পাখি উড়াল দিয়ে চলে যাই। সাইবেরিয়ার পাখিগুলো যখন এসে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বসে, সারা বাংলাদেশে বসে, সেই পাখি হয়ে যাই, আমি বাংলাদেশের পাখি উড়াল দিয়ে সাইবেরিয়ায় চলে যাই। তারপর আপনার বন্ধুকে আপনি সাহস জুগিয়েছেন যে দুষ্ট শিকারীর তীর থেকে আগলে রাখবো আঁচল ঝাঁপে, ভয় নাই, আমার ভয় নাই, দুষ্ট শিকারীর তীর থেকে আগলে রাখবো আঁচল ঝাঁপে। তো বন্ধুকে বলছি যে তুমি এত ভয় পাচ্ছ কেন, ভয়ে কেন তোমার, তুমি হ্যাঁ তুমি হয়তো তোমার ওইরকম চলাফেরায় জীবনবোধটাকে তুমি জড়তা থেকে বের হয়ে আসতে পারছো না, বের হয়ে যাও। আমরা বলি না অনেক পাপ করেছি এখন আমি ভালো হয়ে গিয়েছি, হ্যাঁ বিধাতা এই কথা শুনে অনেক পাপের পরেও মানুষ ভালো হয়ে যায়। বাল্মীকি কিন্তু একজন ডাকাত ছিলেন, বাল্মীকি মহাভারতের বাল্মীকি ডাকাত থেকে তিনি রাম রাম বলা, ওনাকে উনি রাম মুখে আসেনি, ওনাকে প্রথম বলা হয়েছিল তুমি বলছিলেন যে ঋষিরা যে ঠিক আছে তুমি ভালো হতে চাও, তুমি যে ডাকাতি করে নিয়ে তোমার যে খাওয়া দাওয়া দেও তুমি তোমার বাবা মাকে, তোমার পাপের বাঘকে নিবে, আজকে বাসায় গিয়ে তুমি জিজ্ঞেস করবে। বাল্মীকি বাসায় গিয়ে বললেন যে তোমাদেরকে যাবে প্রতিদিন ডাকাতি করে এনে খাওয়াই, আমার পাপের ভাগটা তোমরা নিবে। বাল্মীকি তখন তার বউ স্ত্রী কন্যাকেও বলছে যে না আমরা পাপের ভাগ নিব না। তখনই বললেন যে আমার কেউ তো নিচ্ছে না, তখন ধর্মযাজকরা আবার বললেন ঠিক আছে তুমি রাম রাম হরে কৃষ্ণ জপ, ওইগুলো তার মুখে আসতেছে না, এত পাপ করেছে। তখন তার বললেন যে তুমি মরা বলো, মরা মরা বলতে বলতে মরা মরা বলতে বলতে রামটা চলে আসতো মুখে। তো এই যে এখানে কি বলছিলাম যে ভয় নাই দুষ্ট শিকারীর তীর থেকে, চলো শীতের পাখি উড়াল দেই নীল গগনে, ভয় নাই দুষ্ট শিকারীর তীর থেকে আগলে রাখবো আঁচল ঝাপে, বিলের জলে বসে যে তখন বলছি যে ভয় নাই তোমার, তুমি যত অপরাধ করেছো, কোনো অপরাধ যদি করেও থাকো তুমি চলে আসো, এসে শুধু উদারত আহ্বান জানাও বিধাতার কাছে, পৃথিবীর কাছে, সব পাপ তোমার খণ্ডন হয়ে যাবে। ভয় নাই, তোমার কোনো ভয় নাই, আমি আছি তোর সাথে। আবার সেই আরেকটা অংশীদারিত্ব উদারতা, বিলের জলে বসে বন্ধু ধরবো যে মাছটাকে, শাপলা ফুলের পাতায় ভাগাভাগি করে খাবো, রাখবো না তোমায় উপবাসে, খোদাই তুমি যদি কাতরাও তাই হবে আমার কষ্ট। তখন বলছি তাকে তোমার কোনো ভয় নাই, ভয় নাই দুষ্ট শিকারীর তীর থেকে আমি আগলে রাখবো আঁচল ঝাপে। তো আমরা তো পাখি হয়ে যাবো, শিকারীরা তো নিষ্ঠুর, তারা তো মেরে ফেলে, আমি আমার আঁচল দিয়ে তোমাকে আগলে রাখবো।
আঁচল ঝাপে বিলের জলে বসে বন্ধু ধরবো যে মাছটাকে, আমরা বিলের পানিতে বসে যে মাছটাকে ধরবো, শাপলা ফুলের পাতায় ভাগাভাগি করে খাবো, রাখবো না। সেই বিল আসছে, সেই শাপলা বাসা পাতা, শাপলা ফুল বাসাটা আমার চোখের সামনে তখন বাসছিল। শাপলা ফুলের পাতায় ভাগাভাগি করে খাবো, রাখবো না তোমায় উপবাসে। এখানে ঈশ্বর আদালত না, এখানে আবার বলছি, ক্ষুধায় তুমি যদি কাতরাও তাই হবে আমার কষ্ট। তুমি যদি ক্ষুধা পাও, তোমার যদি কষ্ট হয়, এটা আমার কষ্ট। তখন আমি বলছি ঈশ্বর আদালতে দিয়েছি যে হলফনামা, তাতে তাই ছিল স্বার্থ। আমি কিন্তু ঈশ্বরের আদালতে হলফনামা দিয়ে আসছি, এইভাবেই পৃথিবীর সাথে চলবো, এইভাবে মানুষজনের সাথে চলবো। আমি কপট হব না, আমি খারাপ হব না, আমি নষ্ট হব না, আমি দুষ্টামি করব না। আর আমি যদি করেও থাকি, এটার আমার একটা পাপবোধ থাকবে, আমি নিজকে ভালো করার চেষ্টা করব। তো পৃথিবী তোমরাও ভালো হয়ে যাও, আহ্বান যাকে বলে, আহ্বান। এবং তাই হলফনামায় ছিল শর্ত। ঈশ্বর আদালতে দিয়েছি যে হলফনামা, তাতে তাই ছিল শর্ত। তোমার জীবন আমার জীবন, সকল সুখ তোমার আমার, যত মিলনের আনন্দ অশ্রু হোক আমাদের শ্রেষ্ঠ। তোমার আমার দিয়ে বুঝেছি যে আসলে প্রতিটা মানুষ যদি আমরা ভালোভাবে চলি, পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যাবে। বাংলাদেশ বলো, ভারত বলো, প্রতিটা জায়গায়, হ্যাঁ আমরা যদি প্রতিটা জায়গায় করাপশন আছে। আইনের প্রয়োগ হয়তো কোনো দেশে খুব ভালো, কোনো দেশে খুব দুর্বল। তো বলছি যে তোমার আমার জীবন সকল সুখ, তোমার জীবন আমার জীবন সকল সুখ তোমার আমার, যত মিলনের আনন্দ হোক আমাদের শ্রেষ্ঠ উপহার। আমাদের যত আনন্দ, আমাদের মিলন, আমাদের আনন্দ, আমরা সুন্দর কাজ করতে গিয়ে এই অস্ত্রটাই, আমরা যে ভালো কাজ করছি, এই অস্ত্রটাই আমাদের শ্রেষ্ঠ উপহার। সর্বশেষ লাইনে যে বন্ধু তুমি, বন্ধু তুমি আমার ডাকে যদি দাও সারা, তবেই হবে পৃথিবী সুস্থ, শস্য শ্যামলা উর্বরা রূপসী। বলছি বন্ধু তুমি যদি আমার ডাকে সাড়া দাও, তবেই তো পৃথিবী শস্য শ্যামলা উর্বরা রূপসী বাংলা হবে। মানে বাংলাদেশটা সুন্দর হবে না, পুরো পৃথিবী সুন্দর হবে। আমরা যদি সবাই ভালো হয়ে চলি, সুন্দর হয়ে চলি, পুরো পৃথিবীটাই সুন্দর হয়ে যাবে। এখানে এই কবিতা লেখাটাতে অনেক কিছু আসছে, আমার কষ্ট থেকে এই কবিতাটা লেখা, যে পৃথিবী এত কষ্ট কেন, পৃথিবী এত নষ্ট কেন, পৃথিবী এত ভ্রষ্ট কেন, পৃথিবী এত নোংরা কেন, পৃথিবীর মানুষ এত কপট কেন, ওই জায়গাটা থেকে এই লেখাটা আমার। আমি একটা সময় খুব কষ্ট পেতাম, এখনো পাই, এখনো মানুষের আমাদের যখন যদিও আমরা এখন অনেকটা সভ্যতায় অনেকটা আমরা একটা গুছিয়ে নিয়েছি, আমাদের জাগতিক জীবন, আমাদের দেশ সব কিছুই সুন্দর করে চলছে, বাট মানুষের নৈতিক যে অবক্ষয়, মূল্যবোধের অবক্ষয়, এটা চূড়ান্ত মহিরুহ ধারণ করেছে। এই জায়গাটা থেকে এখনো কষ্ট পাই। আর তখন বেশি ছিল, সব কিছু মিলিয়ে বেশি ছিল, তখন এই লেখাটা আমার আসছিল। অনেকটা দেশমাতৃকার টানে, এটাই আসলে কমপ্লিটলি এটা স্বদেশের কবিতা, এটা কমপ্লিটলি এটা দেশমাতৃকার কবিতা। সেই দেশমাতৃকার সাজাতে গুছাতে আপনার দেশমাতৃকাকে গুছায় আনতে এই লেখাটা আর কি। এবং এই লেখার একটা ইতিহাস আছে। এই লেখাটা 2012 সালে প্রকাশ হওয়ার পরে এই লেখাটাই একটা ম্যাগাজিনে প্রকাশ হয়েছিল। আর আমি ওনাকে এখনো চিনতে পারি নাই। ভারত থেকে 2012 সালে বইমেলায় একজন আসছিলেন, ভারতের একজন সাহিত্যিক, উনি আমার পরিচিত না, কিন্তু উনি তার মাধ্যমে একটা কোন একটা ম্যাগাজিন আছে, ম্যাগাজিনটা আমি খুঁজতে পাবো, আমার ঘরে আছে, এই কবিতাটা প্রচার হয়েছিল। আর উনি তাদের পরিচিত ছিল। উনি আমাকে বলেছিল যে আমি 15টা ম্যাগাজিন পেয়েছি, 15টাই নিয়ে এসেছি শুধু আপনার এই লেখাটার জন্য। আমি ভারতে গিয়ে সবাইকে বলবো এই লেখাটা কল্যাণী দেব চৌধুরী লিখেছেন। তখন ওনার সাথে আমার পরিচয় হয়েছে, এবং ম্যাগাজিনটা ওই সময় উনি আমাকে দিচ্ছিলেন। আমার যেহেতু একটা লেখা উঠছে, আমি ম্যাগাজিনটা ওই সময় উনি আমার হাতে দিতে গিয়ে তখন উনি পাশে ছিলেন, তখন বলছিলেন যে উনি কল্যাণী দেব চৌধুরী, তখন এই বলছিলেন যে উনি আমি 15টা ম্যাগাজিনই নিয়ে যাচ্ছি। এত এত শব্দের সমাহার, এইরকম একটা চিন্তা চেতনা একটা মানুষ, এটাই কথাটা বলছিলেন, একটা মানুষের ভিতর থেকে কি করে আসে, তার ইনার এক্সিস্টেন্স কতটুকু স্বচ্ছ দৃষ্টি দিয়ে সে দেখলে এরকম একটা লেখা বের হয়ে আসে। ক্রিকেটের মাঠ আসছে, শাপলা আসছে, ফুল আসছে, ফুটবলের মাঠ আসছে, প্রকৃতি এসেছে, তারপরে তোমার গান আসছে, দেশ আসছে, তারপরে তোমার মহাজাগতিক চেতনা প্রসব আসছে, বাচ্চার জন্ম আসছে, নারীচ্ছেদ আসছে। মানে উনি মানে আমাকেও এই কবিতাটা নিয়ে 10 মিনিট আমাকে ব্রিফিং করছে। এখানে আরেকটা বিষয় যেটা আমার মানে বলতে মন চাচ্ছে যে কেমনে লিখলেন আপনি, আমাকে বলছিল সেটা ঠিক আছে, যে মাঠে তুমি ফুটবল খেলবে রেফারি বাজাবো বাঁশি, আবার সেখানে ঠিক উল্টোটা, যেমন হচ্ছে ক্রিকেটের মাঠে আপনি দর্শক এবং ফুটবলের মাঠে আপনি খেলোয়াড়। এখানে আপনি কি কখনো ওই জায়গাগুলো যখন লিখেছি, তখন আমি আসলে সত্যি আমি প্রেমে পড়েছিলাম। আমার মনে হয়েছে যে আমার প্রেমিকই তো ফুটবল খেলছে, আমার প্রেমিকই তো আমি 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 সেই মুহূর্তে আমি মনে হয়েছিল যে একটা জেন্ডারের ব্যাপার চলে আসছিল, যে অনেক ভাবে অনেক সময় অনেক লাইনে অনেক ভাবনা আসে একজন রাইটারের, অনেক প্রতিটা লাইনে একটা ভাবনা আসে একজন রাইটারের সত্যিকার অর্থে।
তো এই যে এখানে আবার বলছি যে এই হলফনামাটাই বিধাতার কাছে ছিল, যত মিলনের আনন্দ শ্রুক আমাদের শ্রেষ্ঠ উপহার, বন্ধু তুমি আমার ডাকে যদি দাও সারা, তবেই হবে পৃথিবী শস্য শ্যামলা উর্বরা রূপসী বাংলা। কবিতার সবটুকুই আমরা বুঝতে পারলাম, আপনার পুরোটা প্রেম ছিল দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, সমাজের প্রতি। কখনো আমি দেশের সেবক দাস হয়ে গিয়েছি, কখনো আমি কোন প্রেমিকার রূপে, প্রত্যেকটা লাইনে লাইনে এক একটা আবির্ভাব আছে। কখনো আমি শিশু হিসেবে আত্মপ্রকাশ করেছি, কখনো আমি শুধু আমার মানে নিজের সাথে কথা বলে গেছি, বন্ধুকে ঘরের ভিতরে সে আমি বলেই যাচ্ছি। বিভিন্ন প্ল্যাটফর্মে এই কবির লেখাটা আসছে। দরজার বাইরে আমি ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো আমি দাঁড়ায় আছি। সবকিছুর মূলেই ছিল, সার গর্ভটাই ছিল যে পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যায়। ঠিক এই জায়গাটাতে আপনার একজন আইনজীবী হিসেবে আমি বেশ কয়েকবার আপনার কিছু লেখাই দেখেছি, এবং আপনি লিখেছেন নিবন্ধ, যেমন দর্শনের বিরুদ্ধে লিখেছেন, তারপর আপনার সমাজের অবক্ষয়ের সর্বস্তরে আপনি করেছেন। তো আপনার এই মানে কবিতার রেশ থেকে কিন্তু এইসব কথা চলে আসছে, যে বর্তমান সাম্প্রতিক সময়ে আপনার আমাদের বাংলাদেশের অবস্থার প্রেক্ষিতে কবিতার যে উদার মানসিকতা থেকে কি বলবেন, আমাদের বাংলাদেশের কি অবস্থা? বাংলাদেশের যে অবস্থা কোন ব্যাপারে? আপনি এই দর্শন বিষয়ে যে লিখেছিলেন, দর্শন বিষয়ে আমি দর্শনের ব্যাপারটা এখানে এই বইয়ে অনেক কিছুই আসছে। আমার এই দহনকালের সমাজ বইটাতে, এটাতে যৌতুক আছে 10টা পর্ব, দর্শন আছে, খুন আছে, রোড অ্যাক্সিডেন্ট আছে, এটার সেকেন্ড খণ্ড বের হবে। বাল্যবিবাহ আছে, তার বাল্যবিবাহটা এটাতে অ্যাড হয় নাই, এটাতে বাল্যবিবাহ অ্যাড হয় নাই, এটাতে আছে। এটা আনিসুজ্জামান এটার ভূমিকা লিখে দিয়েছিলেন এই বইটার। এইটা ওই যে ফারজানা রিতাকে কুলাচিটি, ওই যে মনে আছে একটা মা তার সন্তানদেরকে নিয়ে মরেছিল ওয়ালে দোয়ালে লিখে, এইটা নিয়ে প্রাগৈতিহাসিক কাল থেকে মেয়েদের উপরে সহিংস ঘটনাটা চলে আসছে। তারপরে এই যে এখানে আসছে এই যে মিরাজ শালিমা সুখে নির্বাক, এই যে মেয়েটা মারা গেল, এই যে আনুষ্কা, এর আগে যে মিরাজ শালিমা মারা গেল, নির্বাক চট্টলা, ডেল্টা ইউনিভার্সিটির মেয়ে মারা গিয়েছিল চট্টগ্রামে, তার প্রেমিক ছাদের উপরে তাকে স্টেপ করেছিল। সেই মিরাজ শালিমার সুখে নির্বাক চট্টলা, বর্তমান সমাজ ব্যবস্থায় সন্তানের মূল্যবোধ, এগুলো আমি করে ফেলেছি। এখন যে কোন দর্শনগুলো দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি। আমি এত কষ্ট পেয়েছি, এবং কত বড় কলাম মিরাজ শালিমাকে নিয়ে, 4-5 পৃষ্ঠার কলাম। তারপরে এখানে এই যে সমীউলের মায়েশা হুমায়রা, তুমি কতটা ভালো আছো, এই যে মনে আছে একটা ছেলেকে বিষ প্রয়োগ করে পাংশাতে তার জায়গা ছিল, সমীউলের মায়েশা ছেলেটাকে বস্তা, সে প্রেমিক, তার প্রেমিক ছেলেটাকে নিয়ে বস্তায় টুকরা টুকরা করে, তখন আমি বলছি তুমি এখন জেলে আছো, তোমার ছেলে তো মারা গেল, তুমি কেমন আছো? সে কি মারা যাওয়ার আগে বাচ্চা বলেছিল আমি মায়ের কাছে যাব, আমি ভাত খাবো, সম্পূর্ণ এখানে আসছে এই বইটা। আমার প্রকাশক অনেকগুলো বই আমার দেয় নাই ফিরে, আমি অনেক হার্টেড। তারপরে ওই যে মনে দেওয়ালির আলো, ছোট্ট একটি স্কাইলার্ক, কবরী যখন নির্বাচন করে নারায়ণগঞ্জে, তখন তাকে এই যে ওই পরিবার থেকে বের হয়ে এসে নির্বাচন করতে হয়েছিল ডিভোর্স দিয়ে। এই জিনিসগুলো, এই যে মেয়েদের, এই যে এখানে সিডে সনদ আসছে, কনভেনশন অন দ্য ডিসক্রিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন, বাংলাদেশের সিডে সনদটাকে প্রয়োগ, যতদিন বাংলাদেশের সিডে সনদের প্রয়োগ না হবে ততদিন বাংলাদেশে এইগুলো কমবে না। আর আইনের যত শক্ত প্রয়োগ ছাড়া এগুলো কমবে না। প্রত্যেকটা দেশে করাপশন আছে, কিন্তু ওদের আইন অনেক শক্তিশালী, প্রয়োগটা শক্তিশালী। তারপরে যে একটা রূপালী বরাতি মারা গেল, সিটিতে সিঁদুর, রূপালী বরাতির বিষাদ কাটবো, স্কুলে যাওয়ার পথে তাকে নিয়ে জোর করে সিঁদুর পরায় তাকে মেরে ফেললো, বউ করে তাকে দর্শন করে মেরে ফেললো। এই যে রূপালী বরাতির বিষাদ কাটবো, সিটিতে সিঁদুর এবং রূপালী বরাতির বিষাদ কাটবো। তারপরে লাস্টের দিকে আসছে যৌতুক 10 পর্ব, এখানে আছে আমার মোবাইল প্রতারক চক্র এবং মিরেশ্বরাই ট্রেজেডি। মোবাইলের যে প্রতারক চক্র আসছে, মিরেশ্বরাই ট্রেজেডিটা আসছে, যে অনেকগুলো স্টুডেন্ট মারা গিয়েছিল, যে রোড অ্যাক্সিডেন্ট আসছে, মাতাগুরু পিতাগুরু, তারপরে তো শিক্ষাগুরু, তারপরে ওই যে সেলিনায়াত আইবি যে নির্বাচন করেছিলেন স্বতন্ত্রভাবে, প্রথম নির্বাচন, মনোনয়ন পাননি আওয়ামী লীগ থেকে, সেই জিনিসটা আসছে। নারায়ণবাসীর মন থেকে ফিরে গেল 72-এর সংবিধান এবং এক কন্যার সততার জয়। এগুলো বিভিন্ন পত্র পত্রিকায় আমার এই লেখাগুলো উঠছে। তারপর আপনা মাংসে হরিণা বৈরি একটা কলাম আছে এখানে, আপনা মাংসে হরিণা বৈরি, কারণ এটা হইলো যে তোমার একটা মেয়ে যে একটা মেয়ের বিরোধিতা করে, প্রত্যেকটা ঘরে একটা মেয়ের বিরোধিতা করে। সমাজের করাপশন গুলা মূলত কিন্তু ওখানে আরো বেশি হচ্ছে, মেয়ের বিরোধিতা করায়। কিন্তু এখানে আমি আবার বলছি যে মেয়েরা তো আবার
মেয়েরা তো আবার ঘরের মধ্যে থাকে, সারাক্ষণ একজন আরেকজনকে ঠুকরায়। ওইটা ঠিক হয়ে যাবে, মেয়েদেরকে মুক্ত করে দেন, স্বাধীন করে দেন, তারা চাকরিতে যাক, কর্মস্থলে যাক, তাদেরকে চাকরি ছাড়াই করে বাচ্চা মানুষের জন্য ফিরে আনবেন না, আপনারা সাপোর্ট দেন। এই জায়গাগুলো আসছে, লাস্টে আসছে যৌতুক দোষ পর্ব। তো এই সমস্ত কাজ আমি দীর্ঘদিন করেছি। অনেক সুন্দর কাজ করেছেন, কিন্তু বর্তমান সময়কালে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বড় করে বলুন, দেখতে পাচ্ছি যে কিশোর এবং কিশোরীদের মাঝে যে অবাধ একটা মেলামেশার ব্যাপার রয়েছে, এবং সেটা থেকে যে সমাজের একটা অবক্ষয় আসছে, এবং গার্ডিয়ানের তাদেরকে ছেড়ে দেওয়া একটা ভাব, যে তারা এখন একটা সময় এসেছে, এখন ডিজিটাল টাইম, এই সময়টাতে আসলে তাদেরকে ধরে রাখাও যাবে না, তারা তাদের মতো চলুক। এই ব্যাপারটা কিন্তু সমাজের অবক্ষয়টাকে কতটুকু নিয়ে যাচ্ছে সেটা কিন্তু আমরা পত্রিকার পাতায় এবং সমাজের দিকে চোখ রাখলে কিন্তু দেখতে পারি। সেই দিক থেকে আপনার চিন্তাটা কি আসবে, যে এটা কি আসলে সমাজের জন্য কতটা ভালো, যারা অভিভাবক এদেরকে ছেড়ে দিচ্ছে, যে সময়ের কে দোষারোপ করে যে এখন সময় এরকম, এখন কিছু করার নেই, তারা তাদের মতোই চলুক, আমরা আমাদের মতো সময়টা পার করতে পারলেই হলো। যেমন সাম্প্রতিক সময় যে ঘটনাটা ঘটলো, কিন্তু এটারই একটা প্রভাব। স্বাভাবিক সময় যে ঘটনাটা ঘটলো এটা তো আমি বলতে পারবো না যে ওই মার উদাসীনতা, মাকে খুব করে ঢালাও করে মাকে দোষারোপ করা হচ্ছে আনুষ্কার মাকে। আমি আনুষ্কার মাকে মোটেও দোষারোপ করবো না। আমি আমার জায়গা থেকে আমি কথা বলি না কেন, আমি নিজেই তো 3টা মেয়েকে মানুষ করেছি। আমার দীর্ঘ জার্নি আমার লাইফের, একটা পর্যায়ে বাচ্চারা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। মা পাহা, আমি তো আমার নিজের ঘটনা আমি বলি, আমি তো চাকরি ছেড়ে দিয়েছি, ঘরে বন্দি, আমার কোনো পরিচয় ছিল না। আমি এমপিও ভুক্ত টিচার, আমি প্রথম কলেজে ছিলাম সেটাও ছেড়ে দিছি, পরে এমপিও ভুক্ত টিচার স্কুলে সেটাও ছেড়ে দিছি। আমি বিএড করেছি, টাইম স্কিলে গিয়ে আমি চাকরি ছেড়ে দিছি। শুধু ঘরে গৃহবন্দী না, একটা বাচ্চা স্কুলে যাচ্ছে, আমি চাকরি থেকে বেরোতে পারছি না। আমার 3 বছরের বাচ্চা স্কুল থেকে ছুটি হয়েছে তার 11টার সময়, সে বড় বোনের সাথে আসছে, 2টা পর্যন্ত সে স্কুলে, দুধের বাচ্চা সবাই চলে গিয়েছে। এই দুধের বাচ্চাটা মাঠে খেলতেছে, লাল 3 বছরের বাচ্চা। তারপরে ওর বাবা যখন পারছে গিয়ে আনছে, তারপরে এসে ঘরে রেখে বাবা আবার কাজে চলে যাচ্ছে, বাচ্চা বাথরুমে ঢুকে এই 3-4 বছরের বাচ্চা পানি, বড় বালতিতে পানি ঘাটতেছে। আমি চাকরি, আমার চাকরিতে মন থাকে, আমি চাকরি ছেড়ে দিছি। আমি চাকরি ছাড়ার পরেও তো দেখলাম যে আমি যে সারাক্ষণ বাচ্চাদের পিছনে আমি ছিলাম, তারপর তো দেখলাম যে বাচ্চা কোনোভাবেই কন্ট্রোলে থাকে না, আউট অফ কন্ট্রোল। এই যে মানুষ মাকে, হ্যাঁ, মা বাবার উদাসীনতাকে অবশ্যই আমি সাপোর্ট করবো না। মা বাবার উদাসীনতাকে, যে মা, আমি যে মা, আমি যে জায়গা থেকে আমার বাচ্চাকে হাতের তালুতে করে আমি মানুষ করেছি, সারাক্ষণ আমি হাতের তালুতে রেখেছি, আমি সারাক্ষণ পাহারায় থেকেছি। কিন্তু তারপর আমার মেজো মেয়ে তো একদিন ক্লাস 5 না 6 পড়ে, কি জানি বলছে ওর বাবা পাশের বিল্ডিং এ গিয়ে 6 তলায় উঠে গেছে। কোথায় গেছে মিতি, কোথায় গেছে মিতি? সে তো 6 তলা থেকে লাফও দিতে পারতো, 5 না 6 পড়ে, কি বুঝে? তো কিছু বলা যাবে না, কিছু না বলে কি সন্তানকে বড় করা যায়? হ্যাঁ, সন্তানরা পুরো চেঞ্জ, 5, 6, 7 গেলে বাচ্চারা পুরো চেঞ্জ হয়ে যায়, পুরোপুরি চেঞ্জ। ওরা ভৌগোলিক প্রাকৃতিক এমন একটা জায়গায় তাদেরকে নিয়ে যায় যে মা বাবার শাসন, মা বাবার নজরদারি, 1 মিনিট লাগে একটা অ্যাক্সিডেন্ট করতে। হয়তো সেদিন আনুষ্কা তার কোচিংয়ের জন্য বের হয়েছিল, হয়তো সেদিন আনুষ্কা তার নোটের জন্য বের হয়েছিল। মাকে যদি বলে মা আমি একটু বাইরে যাচ্ছি, মা বলবে তুমি যাও। মা তো চাকরি করে, সে তো বেরোতে পারবে না ওখান থেকে, চাকরির জায়গাতে কেউ স্পেয়ার করবে না। তার হাতে পয়সা না থাকলে এই সংসারটা চলবে কিভাবে? বর্তমান সময়ে হ্যাঁ, আমি কোনো হ্যাঁ, তবে যে বাবা মা উদাসীন, অবহেলা করে, গড্ডালিকা প্রবাহে আমি দেখেছি, গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে আমার চোখের সামনে আমার হাজবেন্ডের বন্ধুর একটা ছেলে মারা গেল চট্টগ্রামে, তুমি জানো কিনা জানি না, হিমু, যে ডোবার কুকুর দিয়ে ছাদ থেকে ফেলে মেরে দিছি, এটা হ্যাঁ এই জিনিসটা, এটা তো সবাই জানে। আপনার ক্লোজ ফ্রেন্ড, একদম ছোটবেলার আমার হাজবেন্ডের বন্ধু। তো তার 2টা বাচ্চা ছিল, তা আমি সবসময় দেখতাম যে ইংলিশ মিডিয়াম পড়ে মা খুব উদাসীন। মার জীবন নিয়ে আছে, ফ্যাশন নিয়ে আছে, অনেক সমাজে অনেক মা আছে, জীবন নিয়ে আছে, তার ফ্যাশন নিয়ে আছে। হ্যাঁ, আমার কথা হইলো আমি ফাইট করব, আমি পাশে থাকবো, নজরদারি করব, তারপর যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে আমি বুক ফুলায় সেদিন বলতে পারবো এটা অ্যাক্সিডেন্ট। আর যদি আমি অবহেলা করি তখন তো আমার কিছু করার থাকবে না।
আমি কোনোদিনও মা বাবার দোষারোপ করি না, যদি আমার মতো বাচ্চা শক্ত হাতে বাবা মা হাল ধরে। আমি ধরেছিলাম, আমি খুব, সবাই আমাকে যারা কাছ থেকে দেখেছে তারা বলছে যে আপনার মতো কেউ বাচ্চা মানুষ করতে। আমি একটা বার বলেছিলাম স্কুলে, আমার মেয়েদের স্কুলে, যে মা জন্ম দিলেই মা হওয়া যায় না, মা হওয়াটা অন্য জিনিস, মা তো সবাই মা, ওইটা আমি ঢালাও ভাবে আমি কখনো বলি না। আজকে বিধাতার আশীর্বাদে যাই যেটাই হোক তাদের তারা তো একটা পর্যায়ে আমি আমার সন্তানদেরকে তারা গেছে, বা চিন্তা করে চলতে ফিরতে চিন্তা করে, কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটতেও তো অত চিন্তা করে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে না। মানুষের মূল্যবোধ নৈতিকতার অবক্ষয় এখানে। এই যে বাবা মা, আমার কথা হলো বাচ্চার পিছনে লেগে থাকতে হবে। বাচ্চা তোমাকে শত্রু ভাববে, তোমাকে বাচ্চা না, আজকালকার বাচ্চা না মা বাবাকে গালিগালাজ করে, তুই তো গালিগালাজ করছে, কিন্তু এটাও মেনে নিয়ে মা কোনোদিন হাল ছাড়তে নাই, মা কোনোদিন, মা সব সময় পাশে থাকতে হয়। হ্যাঁ, এখন আমি ছেড়ে দিই, মাঝে মাঝে আমার বিরক্ত লাগে যে অনেক বড় হয়ে গেছে, এখন ছেড়ে দেওয়ার মতো, এখন যেহেতু সবাই নিজের পায়ে দাঁড়িয়ে আছে, নিজের মতো। হ্যাঁ, না ছেড়ে দেই, আমি এখন ছেড়ে দিয়েছি, কিন্তু আপনার ছেড়ে দেওয়ার পরেও আপনার চোখ কিন্তু তাদের উপরে। আমার সেটাই আমাদের উচিত, আমাদের সমাজের প্রতিটি মা এবং বাবাকে উচিত, আমরা যতটাই ব্যস্ত থাকি না কেন, আমাদের এই ব্যস্ততার থেকে নিজেকে কিছুটা মুক্ত করে হলেও সন্তান কোন জায়গায় যাচ্ছে, কোথায় যাচ্ছে, সেটা আমাদের খেয়াল রাখা উচিত। আমরা এমনিতে ছেড়ে দিলে আসলে ভালো কিছু হচ্ছে না, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই ভালো কিছু পাওয়ার প্রত্যাশায় নিজের ব্যস্ততার জন্য কিছুটা হয়তো করতে পারে। আমরা অনেক ইনকাম করতেছি, অনেক টাকা আয় রোজগার করতেছি, কিন্তু একটা জীবন যখন ভুল করে ভুলের পথে গিয়ে তার জীবনের অবসান ঘটে, তখন কিন্তু আমাদের আফসোসটা, দীর্ঘশ্বাস, সেটা আমাদেরকে বঞ্চনা দেয়, আমাদেরকে গালি দেয়। সেই বঞ্চনার জায়গাতে আমরা না থেকে যদি আমরা একটু সময় বের করে সবার প্রতি খেয়াল রাখি, গুরুত্ব দিয়ে একটু চোখে রাখি, তাহলে কিন্তু আমাদের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে না। এবং আমাদের নিজেদের শিক্ষাটাও তাদের মাঝে ছড়িয়ে দিতে হবে যে আমাদের সময়টা এমন ছিল, সবার প্রতি ছিল সম্মানবোধ, সবাইকে সম্মান করে চলা এবং সবার সঙ্গে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা নিয়ে আমাদের পথ চলার যে একটা ব্যাপার ছিল, সেটা তাদের ভিতরে ছড়িয়ে দিতে হবে। তা আমরা আজকে অনেক কথা বললাম। আসলে বাচ্চারা না ওই সময়টাতে কিছু বুঝে না, আমরা নিজেও তো বুঝিনি। এটা এমন একটা বয়স না, এখানে বাবা মার দোষ কোনো, আমি বাবা মাকে কোনো দিয়ে না, আমি নিজে পারিনি তো। আমার বাচ্চারা তো এই সকালবেলা রেস্টুরেন্টে গিয়ে বসছে, এই স্কুলে যাচ্ছে, এই খেলছে, সকাল থেকে স্কুল করছে, প্রজেক্ট করছে, পরের দিন ঠিকই পড়ালেখা করছে, মানে একটা, আমার বাচ্চা এমন প্রক্রিয়ার মধ্যে বড় হয়েছে যে খুব প্রেশারের ছিল, চাপের ছিল, তারা যেটা করতে চেয়েছে আমি করতে দিচ্ছি। একটা পর্যায়ে তারা 6-7 থেকে তারা নিজে চলা ফেরা শুরু করছে, আমি ছেড়ে দিয়েছি, কিন্তু আমি হাল ছাড়িনি। আমাকে টর্চার করেছে, কিন্তু আমি তাদের পিছনে ছিলাম, এখনো আছি। এখন কি হয়, এখন তারা যখন আমার সাথে আবার ওই ঝামেলা করে, তখন তারা নিজেই ফিল করে যে আমি একটু চুপচাপ থাকি, মুখ ফিরাই নেই, বা অনেক সময় চট্টগ্রাম গিয়ে বসে থাকি, তখন আমার মার জন্য খুব বেশি তাদের মানে বুঝতে পারে ফিলিংসটা। কিন্তু এটা একটা লং প্রক্রিয়া, লং জার্নি। বাচ্চা মানুষ করা খুব কঠিন কাজ, আজকালকার পৃথিবীতে খুব কঠিন কাজ। বাচ্চা মানুষ করতে মার দোষ বাবার দোষ দেখে কোনো লাভ নাই। বাচ্চারা কি করছে, মিনিটের মধ্যে তোমাকে বেচাবেচি করে ফেলতেছে, মিনিটের মধ্যে তারা ডিসিশন চেঞ্জ করে ফেলতেছে, মিনিটের মধ্যে তারা বের হয়ে চলে যাচ্ছে। তারা মনে করছে আধা ঘন্টায় ঘরে চলে আসবে, ওই সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে। এটার দোষ কাকে দিবা? এটার দোষ কি মাকে দিবা? মাকে জন্ম দিয়ে এই বই আসছে যত দোষ নন্দ ঘোষ, জন্ম দেওয়া যেন বাচ্চার জন্ম দেওয়া, মানুষ এখন বিয়ে করবে না, বাচ্চার জন্মই দিবে না এই বইয়ে। আমাদের পুরুষতান্ত্রিক সমাজে কিন্তু পরিবারে কোনো রকম সমস্যা বা ভুল হইলে সেটা নারীর উপরই বর্তায়। এটা কিন্তু একটা ভুল পদক্ষেপ এবং ভুল একটা চিন্তাধারা সমাজের জন্য। তো আমরা তো অনেকক্ষণ আলোচনা করলাম। বন্ধু, তোমার জন্য হলফনামা, এই থেকে শুরু করে আমরা কিন্তু পুরো সমাজের সব দিকেই প্রবেশ করেছিলাম। সেখানে আমাদের সুপ্রিয়জন কবি কল্যাণদেব চৌধুরী খুব সুন্দরভাবে সমাজের প্রতিটি স্তরে এবং বন্ধুকে নিয়ে যে কবিতাটি, সেই কবিতার মাধ্যমে বুঝিয়েছেন সমাজ তথা দেশের জন্য ভালোবাসা, দেশের প্রতিটি স্তরকে সাজানো গুছানো এবং প্রতিটি স্তরের
এইটা। আরেকটি কথা এখানে আসলে না বললেই না হয়, আমরা যে উনি এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা মিদাত শনিবার ওখানে আমি লিখে ফেলছি যে রবি ঠাকুরের প্রশ্ন কবিতার বিখ্যাত পংক্তি দিয়ে আমি কলামটা শুরু করেছিলাম। আমি আবার সাহিত্য চলে আসে আমার কলামে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যারা তোমার বিষয়েছে বায়ু নিবেয়েছে তবু আলো, তুমি কি তাদের করিয়েছ ক্ষমা, তুমি কি বেসেছ ভালো। মিদাত শনিবার যখন মারা গেল, তার প্রেমিকই যখন তাকে মারলো, সেম ঘটনা। না মিদাত, আমরা তাদেরকে ক্ষমা করতে পারি না, ভালোবাসতেও পারি না। তা যদি হয় তাহলে তোমার অপার সম্ভাবনাময় প্রাণ। ওটা ছিল ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির মেয়ে। আত্মকষ্টের ছটফটা নিতে আর মানুষের চোখের পানির জোয়ারে সাগর বইয়ে দেবে। আজ আমরা বাক রুদ্ধ, বুকের বাসা হাওয়ায় মিলিয়ে গিয়েছে, জীবনের ছন্দপতন ঘটছে কাজেও কর্মে, সন্তান হারানোর অজানা আশঙ্কায় পিতামাতার চোখে বলি রেখা ফেলছে, দুশ্চিন্তায় বিনিদ্র রজনী পার করছে পরিবার, সন্তানের জীবনযাপন নিয়ে আতঙ্কিত হয়ে উঠছে কিছু পিতামাতার দিনলিপি। ছেলে কখন কাকে মারে খুন করে বসে নিরুদ্দেশ হয়, আর পুলিশ প্রশাসন এসে পিতামাতা, মামা, খালা, চাচা, চাচি হাতে হাত কড়া পড়ায় খুনি সন্তানটিকে সহজে পাওয়ার কৌশল হিসাবে। যত দোষ নন্দ ঘোষ, এখন সন্তান জন্ম দেওয়ার স্বর্গীয় আনন্দটুকুর স্বাদও বুঝি আশঙ্কার কারণ হয়ে দাঁড়াবে পিতামাতার। একদিকে ভালো স্কুলে কলেজে ভর্তির চিন্তা, নাচ গান আবৃত্তি প্রতিযোগিতার পিছনে ইঁদুর দৌড় ছুটা, আর মানুষ হবে এই চিন্তায়। পিতামাতার আর্থিক অসচ্ছলতা, চাকরির চিন্তা, সন্তানের মুখে ঠিকমতো খাওয়া জোগানোর চিন্তা, নিজের খাওয়া সন্তানের মুখে তুলে দেওয়ার চেষ্টা, পরনের কাপড় সন্তানের পরনে দেওয়ার চেষ্টা, এই বুঝি এমনতর হবে আমাদের ডিজিটাল বাংলাদেশ। এখন তো আবার কাল না সে মোবাইল ফোন হাতে হাতে থাকবে সন্তানদের। এই যে এগুলা লিখছি আর কি, যে সন্তানের জন্মই এখন কখন কার বাবা মার হাতে হাত করা পড়াবে। হ্যাঁ, তবে এখানে সব সময় সন্তানদেরকে সন্তান যদি বড় হতে হতে দেখে যে তার বাবা সুদখোর, তার বাবা ঘুষখোর, তার বাবা কালোবাজারি, তার বাবা নারীরূপী, তার বাবা অবৈধ পয়সা ইনকাম করছে, তাহলে সেখান থেকে আসলে এই জিনিসগুলো না একটা দিক দিয়ে অসম্ভব, এগুলো আপেক্ষিক আপেক্ষিক সেটা আমরা ধর্মীয়ভাবেই দেখি বা সামাজিক পার্থিকভাবে দেখি। হ্যাঁ, এগুলো বলা যায় না, কারণ দোষ দেওয়ার এখানে কিছু নেই, প্রত্যেকটা ঘটনা আপেক্ষিক। একটা সন্তান যদি বড় হয় দেখে যে তার বাবা, এমন অনেক সন্তান আছে সুইসাইড করতেছে, তার বাবা সুদখোর, তার বাবা কালোবাজারি, তার বাবা নারীরূপী, এমন অনেক সন্তান আছে দেখতেছে তার মা পরকীয়া করছে, তার মা বিভিন্ন বয়ফ্রেন্ড পাল্টাচ্ছে, তার মা উশৃঙ্খল, অনেক অনেক সন্তান আছে তার মার জ্ঞান নাই। আজকাল এগুলো অনেক সাইকোলজিক্যাল ওদের এফেক্ট করে। আর আমি যে এত কথা বলি, এত পড়াশোনা করলাম, আমার বাচ্চা তো আমাকে আসলে সত্যি বলতে কি এখন পর্যন্ত আমার বাচ্চা তো আমাকে মানে কি বলবো, আমার বাচ্চার কাছে যেমন আমি একটা স্কুলে পড়াশোনা করছি কিনা ওইরকম। একদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়ে গিয়েছিলাম, বলছিলাম একটা কলাম আছে আমার, দেখ তোর স্কুল আমার ডাইনিং শামসুন্নাহর হলের ডাইনিং হলের সমান। আমার কলাম আছে 4-5 থাকতে তারা আমাকে মানে পাত্তাও দিচ্ছে না আমার বাচ্চা, মানে সবসময় আমি পড়াশোনা সব রেডি করে দিচ্ছি, কিন্তু সবসময় দিকে আমাকে ইমুলেট শুরু করছে। এইটা হলো যে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আসছে, আজকাল স্কুলগুলা এতটাই কমার্শিয়াল, ওরা পুরো পরিবার থেকে ডিটাচ করে ফেলছে ওদের ব্যবসা টিকানোর জন্য, কারণ এডুকেশনটা তো আজকাল ব্যবসা হয়ে গেছে। আমার 3টা মেয়ের ক্ষেত্রে আমি দেখেছি, স্কুলে কি ওরা টিচার তারপরে ওদের স্টাফ সব তাদের কাছে গুরু, গড। মা বাবা তাদের কাছে ইমুলেটেড জায়গা, মা বাবাকে তুচ্ছতাচ্ছিল্য করতে করতে এমন অবস্থা হয় যে ওরা মা বাবাকে সবসময় ফ্যামিলিকে আন্ডার এস্টিমেটে রাখে। স্কুলের ব্যবসায়ীটা স্কুল ওইভাবেই প্রভাবিত করছে তাদের, মানে টাকার পিছনে ছোটাছুটি, আর এই সব কারণেই কিন্তু মানুষের অবক্ষয়টা খুব তড়িৎ গতিতেই চলছে। আর আমরা আসলে শেষের দিকেই চলে যাই, অনেকক্ষণ হয়ে গেছে। আমরা কিন্তু আলোচনার মানে এখনো শেষ করতে পারি নাই, মনে হচ্ছে যে আরো অনেক আলোচনা করি এবং এই আলোচনার শেষ দিকে চলে যাব এরকম ভাবছি। তো এবং শেষের পথে যেতেই হবে, কারণ সময় অনেক গড়িয়েছে, প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে আমাদের আলোচনা। আজকের চমৎকার আলোচনার আমরা যে বন্ধু তোমার জন্য হলফনামা থেকে সমাজের অবক্ষয় এবং পিতামাতার বিষয়টা নিয়ে যে আলোচনা করলাম, সেই সব আলোচনায় আমরা অনেক কিছু বের করতে পারলাম। আশা করি আপনাদের জন্য ভালো লেগেছে, এবং আমরা যাবার পূর্বে কবিকে অনুরোধ করবো যে আসলে শেষের পথে আমরা কি পাচ্ছি আপনার থেকে। না, আমি তার আগে তোমার কাছ থেকে কিছু শুনতে চাই, তুমি একটা গান করো।
আসলে গানের চাইতে Correct, হয়তো বা সবার গান। একটা আমি একটা কবিতা পাঠ করব। হ্যাঁ, কবিতা পাঠ করো, তোমার লেখা একটা কবিতা পাঠ করো। এবং সেই কবিতার পরপরে আপনার থেকে কি পাবো সেটা জানতে চাচ্ছি। আমি তো সবকিছু করে ফেলি, করতেই হবে। আচ্ছা, একটা কিছু করবো অনেক। কতক্ষণ হয়েছে? আমাদের প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। কে কে আসছে একটু দেখো, কথা বলো সবার সাথে। সবার সাথে লাইভে কে কে আসছেন? নেটের কারণে স্লো এখানটাতে নেই। লাইভ ঠিক হয়নি? লাইভ হচ্ছে, আপনার কনভার্ট হচ্ছে, কিন্তু এখানে আমার কনারিস জিমে যাও তুমি। স্লো হচ্ছে ডাটার কারণে। ও, তুমি তো data। আপনার থেকে আমরা কিছু শুনতে থাকি। তুমি একটা গান করো না। আমি আপনার পরিবেশন পরে কবিতা পাঠ করবো বলেছি। তার আগে আমরা চাই যে কবি কণ্ঠে একটি গান শুনি। গতবারও আমরা শুনেছিলাম, তার আগের সময়ও আমরা শুনেছিলাম। কবি কণ্ঠে গান, কবি কণ্ঠে গান। আচ্ছা, আমি খুব চেষ্টা করছি বিদ্রোহী কবি অসাম্প্রদায়িক চেতনার কবি নজরুল ইসলামের একটা কীর্তনের অল্প লাইন আমি কীর্তনটা গিয়েছি, তারপর আজকে আবার এই লাইভে গাচ্ছি। সখী সাজায় রাখলো পুষ্প বাসর, তেমনি করিয়া তোরা, কে জানে কখন আসিবে ফিরিয়া, কে জানে কখন আসিবে ফিরিয়া, গোপিনীর মনচূরা। সখী সাজায় রাখলো পুষ্প বাসর, তেমনি করিয়া তোরা, সখী সাজায় রাখলো। সে কি ভুলিয়া থাকিতে পারে তার চিরদাসী রাধিকারে, সে কি ভুলিয়া থাকিতে পারে তার চিরদাসী রাধিকারে। কত ঝড় ঝঞ্ঝা বাদল নিশীতে এসেছে সে অভিসারে, সখী এসেছে সে অভিসারে। মধুবন হতেছে আধ ফুটা বন ফুল, পাপিয়ারে বল গান গাহিতে অনুকূল। মধুবন হতেছে আধ ফুটা বন ফুল, পাপিয়ারে বল গান গাহিতে অনুকূল। চাপার কলিকায় এনে নূপুর গেথে রাখ, তেমনি তোমাল ডালে ঝুলো না বাঁধা থাক। চাপার কলিকায় এনে নূপুর গেথে রাখ, তেমনি তোমাল ডালে ঝুলো না বাঁধা থাক। বেদে রাখলো ঝুলনাতে মুনি, বেদে রাখলো ঝুলনাতে মুনি, বেদে রাখলো কৃষ্ণ তোমাল ডালে ঝুলনাতে মুনি, বেদে রাখলো কৃষ্ণের পতচে ঝুলনাতে মুনি, বেদে রাখলো। সখী যুগিনীর ভেষ ছাড়িয়া এবার পরিব নীলাম্বরী, সখী যুগিনীর বেশ ছাড়িয়া আবার পরিব নীলাম্বরী। মথুরাতে আজিয়া সখীরে
মথুরা ত্যাজিয়া এই ব্রজে আবার ফিরিবে নিঠুর হরি। মথুরা ত্যাজিয়া এই ব্রজে আবার ফিরিবে কিশোর হরি। সখী ফিরিবে কিশোর হরি। ফিরে আসবে ফিরে আসবে কিশোর নট বড়, ফিরে আসবে কিশোর নট বড়, ফিরে আসবে আনন্দে ভাসবে আনন্দে ভাসবে এই নিরানন্দ ব্রজকুল আনন্দে ভাসবে। এই নিরানন্দ ব্রজকুল আনন্দে ভাসবে। এই ব্রজে পদরজ দিতে ফিরে আসবে কিশোর নট বড়, ফিরে আসবে আনন্দে ভাসবে আনন্দে ভাসবে। এই নিরানন্দ ব্রজকুল আনন্দে ভাসবে। সখী সাজায় রাখলো পুষ্প বাসর, তেমনি করিয়া তোরা কে জানে কখন আসিবে ফিরিয়া, কে জানে কখন আসিবে ফিরিয়া। গোপিনীর মন চূড়া সখী সাজায় রাখলো। চমৎকার গিয়েছেন, ভালো লাগলো। একটি কীর্তন কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান। এটা কিন্তু অসাম্প্রদায়িক চেতনার কবি। আমি ওনার অনেকগুলো হাম নাচ জানি, আগামী দিন একটা হাম বা নাচ করবো। সেই যে নজরুলের এই যে মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, এগুলো শৈশব থেকে শুনতে শুনতে বেড়ে ওঠা আমার গান। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, এই গানগুলো একদম ছোটবেলা থেকে আমি একদম জন্ম থেকে আমি এগুলো শুনতে শুনতে, এগুলো যখন রেডিওতে বাজতো আমি মানে আমার তনু মন অন্যরকম একটা মানে বিদ্যুৎ দুটি খেলতো আমার মধ্যে। তো আমি আমার একটি কবিতা আপনাদের সামনে পাঠ করছি। যেহেতু কবি নিজে একটি গান গাইলেন, সেই মধ্যে আমারও একটি কবিতা পাঠ করা উচিত। আমি আমার কবিতার শিরোনামটা হচ্ছে চিলেকোঠায় জাদুঘর। চিলেকোঠায় জাদুঘর, রচনা ও পাঠে ফেরদৌস তাজ। জি জি। উড়ে আসা মিষ্টি কৌতুকের সাথে মিশে চলার সময়ে ভুলেছিলাম অচিন অজানা ইচ্ছের বায়না পেরোতে কিছুটা কথার দরকার ছিল। কোণের ফাঁকায় একটা বাবুই ঘর যদি ঝুলানো থাকতো, মধ্যরাতে নানুর সরপিলা হুকোটা এখনো বারুই গায়ের বৃদ্ধের আওয়াজ তোলে। পাশে থাকা পুঁথি পাতায় সুরে সাদা দাড়ির ঢেউয়ের মরণের সুর ডুকরে এখনো কাঁদে। ছোট চোখের চাহনি অবুঝ কথায় উদার জীবনের গল্প বুনায় পড়শি গায়ের পাপড়ি। গরণেশে চতুর্দশী বাহনিতম্ব ছোট ঢেউয়ের ভাবিয়ে দেয় কিশোরের কামাতুর চোখ। মাকড়ের ফাঁদে জীবন হারিয়ে ফড়িং পাখা এসে ভিড়ে চিলেকোঠার দেয়ালে। পাটবনে হেলিকপ্টারের খুঁজে ছুটে চলা সময় ল্যাজ, জাপটে কামড়ে গিট এদিক ওদিক উড়াউড়ি। বাট ফুলের রেণু জলে ঘূর্ণি জাদু সেচের জলে ভেসে তৃপ্ত মাখে সর্ষের বুক। চিলেকোঠার জাদুঘর, এই ঘরে লেগে আছে আমার যত সুখ আর দুঃখ। অসাধারণ। তো এই কবিতাগুলো নিয়ে আমরা মাঝে মাঝে আসতে পারি। তো আসলে এই চিলেকোঠার জাদুঘরটা বিষয়টা হচ্ছে যে আসলে আমার যে ছোট্ট ঘর, সেই ঘরের যে ঐতিহ্যগত ভাবে ওই চিলেকোঠার একটা মিউজিয়াম, সেখানে আমি ছোটবেলায় দেখে আসছি যে ওই ঘরের কোনো একটা হুকো ছিল। কার হুকোটা ছিল? দাদুর হুকো ছিল। সেটা বাঁকানো ছিল সাপের মতো। সেটাকে আমি নিয়ে আসছি। একটা বাবুই পাখির বাসা ঝরে পড়েছিল, সেটা এনে আমি ঘরে রেখেছি। একটা চারু একটা শিল্প ওখানে ফুটে উঠেছে, সেটা আমি সেখানে তুলে এনেছি। সেখানে পুঁথির পাতা, যে সাদা দাড়িওয়ালা মুরব্বীরাই তো পড়তো সেই পুঁথিগুলো সুরে সুরে, সেটা আমি নিয়ে আসছি। লাল রং হয়ে গেছে কাগজগুলো এখন। সেখানে তার জীবনটা হচ্ছে এরকম, সে যে কোনো সময় মানে এতটাই বড় যে
এই থেতলানো মুখে সে পুঁথিটা পাঠ করতেছে, সেইখানে সুর আছে, সেই সুরের শেষে তার একটা মরণের ঢেকুরও আছে, এখানে তার বয়সের একটা শেষ প্রান্ত চলে এসেছে, সেটাও আমি এখানে তুলে নিয়ে আসছি। তারপরে সেখানে নিয়ে আসছি যে একজন কিশোরী মেয়ের কথায়, যারা উদাস জীবনের গল্প বোনায় পশি গায়ের পাপড়ির নামটা নিয়ে এসেছি। তাদের ছোট ছোট চোখ এই সমাজটাকে দেখে, পরিবারকে দেখে, তাদের বয়োজ্যেষ্ঠদের দেখে তাদের যে স্বপ্নটা খেলা করে, সেই স্বপ্নের ছোট চোখের চাহনি তারা এখানে তুলে নিয়ে আসছি। তারপর তার শরীরের গরম দেখে একজন কিশোর কিরকম ভাবনা, সেটাও নিয়ে আসছি। তারপরে এখানে ফড়িং পাখা মাকড়ের ফাঁদে জীবন হারায়, যে আমরা যে আমরা যে ফড়িংটাকে দেখি যে মাকড়ের জালে সে উড়ে যাচ্ছে, জালে আটকে গেল, সেই আটকানোর মাঝে যে চিলেকোঠার দেয়ালটাতে যে মাকড়ের জালটা আছে সেখানে ফড়িং আটকে যায়, সেটা নিয়ে এসেছি। এবং পাট গাছে, পাট বনে যে হেলিকপ্টার, সেটা হেলিকপ্টারতে কিন্তু ফড়িংটা দেখতে হেলিকপ্টারের মতোই বডিটা, শুধু পাখাটা হচ্ছে দুই পাশে মেলানো, সেটা নিয়ে এসেছি। তাদের আমরা তো ছোট সময় অনেক ফড়িং ধরেছি, লেজটাকে ধরা মানে কি, ফড়িং ধরার জন্য তো একটা মানে দুপুরবেলা ঘুমাতাম না, সেই ফড়িংটা ধরতে গিয়ে ধরার পর সে তার শরীরটাকে মুচড়িয়ে কামড় দিতে চাইতো, এবং সেই কামড়টা দিত, আমরা পিছনে সুতাটা নিয়ে তাকে উড়াই দিতাম, মানে এরকম একটা ছেলে পনা ছিল, সেটা নিয়ে আসছি। তারপরে ভাটফুল যে আছে, পানিতে ছাড়লে রেণুটা ঘুরতো পাখার মতো, মানে ভাটফুলের যে রেণুটা ছিল সাদা একটা ডগার উপরে কালো একটা মানে বীজটা, ওটা ছিঁড়ে পানিতে ঢাললে সেটা ঘুরে, সেটা অনেকক্ষণ পাখার মতো ঘুরে, সেটা নিয়ে আসছি। সেখানে সর্ষের বুক নিয়ে আসছি, সেটা ছিল সেচের জলে যে ভাটফুলটাকে আমি ছড়াই দিতাম, সেটা ঘুরতো, সেই সবের মাঝে সর্ষের বুক ফুটে আসতো, প্রতিচ্ছবি চলে আসতো, সেখানেই আমার চিলেকোঠার জাদুঘর। এত সব ঘটনার মাঝখানেই চিলেকোঠার জাদুঘর, ঘরেই আমার চিলেকোঠা আবার জাদু, চিলেকোঠার শব্দটাই তো একটা জাদু, আবার জাদুঘর, এই বিষয়টা নিয়ে আসছি, যেটা অনেকটা গ্রামীণ প্রেক্ষাপট এবং সুন্দরভাবে তুলে আনার চেষ্টা করছি। এবং আমার কবিতায় সেটাই থাকে যে আমি গ্রামকে কিভাবে দেখাবো। এখন তো শহরের ফাঁদে, তারপর ইট বালি কংক্রিটের যে ইট আছে, সেই সবের ফাঁদে গ্রাম তো হারিয়ে যাচ্ছে, এবং সেই হারানোর মাঝখানে যতটুকু মানে বাঁচিয়ে রাখা যায় লেখনের মাধ্যমে, আসলে জীবনে ততটুকু বাঁচিয়ে রাখা সম্ভব না, যেটা আমরা কবিতার মাধ্যমে আমরা জানতে পেরেছি। তো বন্ধুরা, আমরা শেষের দিকে লাইভটা ঠিক মতো হয়েছে তো না? হ্যাঁ, লাইভটা ঠিক মতো হয়েছে, বন্ধুরা অবশ্যই খুব সুন্দরভাবে করেছে, অনেকে কমেন্টস করেছেন, আর রিপ্লাইটা দিতে পারছি না যেহেতু আমার এখানে যাওয়া যাচ্ছে না কল্যাণী স্ট্রিমে, অনেকটা স্লো এখানে, লাইভটা আমরা ব্রডব্যান্ডে করছি ওয়াইফাই, যার কারণে আমারটা দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, তো আমরা এখন শেষ করে দিতে চাই, বিদায় নিতে চাই সবার কাছ থেকে। আমাদের কথার মাঝখানে অনেক ভুল চোখ হতে পারে, সেগুলো ক্ষমীয় দৃষ্টিতে দেখে, আর আমরা সমাজের অবক্ষয় এবং সমাজ নির্মাণে কবিতায় যে সব দৃশ্যপট ফুটে এসেছে, আমরা চেষ্টা করব কবিতার মতো হতে, আমরা চেষ্টা করব পরস্পরকে বন্ধু ভাবতে, পরস্পরের কথা শুনতে, পরস্পরকে সুযোগটা তৈরি করে দিতে, যেন আমরা সমাজ সভ্যতাকে সুন্দর এবং সুনির্মল ভাবে সাজিয়ে তুলতে পারি, একটি সোনার বাংলাকে আরো সুন্দর অভিষ্ট লক্ষ্যে নিয়ে আমরা যেন বিশ্ব জাতির চোখে দেখে দিতে পারি যে এটা আমাদের বাংলাদেশ, সবুজ শস্য শ্যামলা বাংলাদেশ। আমি বিদায় নিচ্ছি, আমি সেই সাথে কবি আপনাদের আজকে আসলে কাউকে দেখতে পাচ্ছি না, এই নেট থেকে যাওয়া যাচ্ছে না, ওটা ওই পরিবারের ওয়াইফাই চলছে, তো আমি জানি যে অনেকেই থাকবেন, আমার সবাইকে আমার বিনম্র শ্রদ্ধা। ফেরদৌস তাজ একজন সাংবাদিক, আসলে আমি ওনার সাথে লাইভে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার খুব ভালো লাগে। আমাদের আগামীতে আরও লাইভ যাবে,
আপনারা সবাই পাশে থাকবেন। নামগুলো এখন দেখতে পাচ্ছি না, আমি সবাইকে একটা একটা করে রিপ্লাই দিব। আর আমরা সবাই আমি আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, ছোটদেরকে আমার আদর স্নেহ ভালোবাসা। আসলে ব্যক্তিগতভাবে আমি হয়তো ফেসবুকে অনেক সময় অনেকের সাথে যোগাযোগ করতে পারি না, রিপ্লাই দিতে পারি না, কিন্তু আমি সামষ্টিকভাবে সার্বিকভাবে আমি লাইভে আসি যে আমার এই কথা বা কাজ চিন্তা চেতনায় যেন আমার সন্তানরা অনেক বেশি এগিয়ে যায়। আমি সেটাই চাই, আমি দিচ্ছি তো, আমি তো দিয়েই যাচ্ছি, আমি দিচ্ছি, আমার সন্তানরা গ্রহণ করবে। আর যারা আমার সমসাময়িক সিনিয়র তারা আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিবেন। তো ওই যে আমরা সবাই যেন সুন্দর একটা পৃথিবীর দিকে আগাই। আমাদের অনেক ভুলভ্রান্তি, আমার নিজের অনেক ভুলভ্রান্তি, কোটি কোটি ভুলভ্রান্তি আছে। বাল্মীকি মহাভারতের সেই মহাকাব্য, সর্বশ্রেষ্ঠ মহাকাব্যের বাল্মীকি তো রাম বলতে পারতেন না ভালো হওয়ার জন্য, শেষে তাকে ধর্মাচার্যকরা বললেন যে তুমি মরা বলো। মরা 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 যতবার জপতে জপতে কোটি কোটি বার তখন রাম মুখে চলে আসলো। শেষে উনি কত বড় ঋষি হলেন, রামায়ণের বাল্মীকি, মহাভারত রামায়ণের বাল্মীকি তো রামায়ণ রচনা করেছিলেন, রামায়ণের সেই রাম বলতে বলতে সেই তিনি শেষে এত বড় মহাকাব্য রামায়ণ উপহার দিলেন। আমি ভুলের মধ্যে থাকতাম, মহাভারত বলেছিলাম, বাল্মীকি রামায়ণ উপহার দিলেন, মহাকাব্য, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাকাব্য মহাভারত আর রামায়ণ। তো আমরা এভাবেই তো আসলে আমরা ভুল করতেই পারি, কিন্তু একটা পর্যায়ে ভুল করার পরে আমরা আমাদের আত্মসূচনা উপলব্ধি থেকে আমরা যদি এখানে এসে থেমে যাই, ওইটা বিধাতা আমাদের ভুলটাকে খণ্ডন করে দেন। আমরা সবাই এইভাবেই এগোবো। আর বন্ধু, তোমার জন্য হলফনামা মূলত সারা পৃথিবী, সার্বিক পৃথিবীর একটা সুন্দরের একটা আলপনা, একটা ক্যানভাস, সুন্দরের একটা স্বপ্ন। পৃথিবীটা এমনই সুন্দর হোক, আমরা সবাই ভালো থাকি, আপনি ভালো থাকেন। তুমি কিছু পেয়েছি আমাদের সঙ্গে যারা ছিলেন এবং কমেন্টস করেছেন, এসবি সাফরিন আহমেদ সিলেট থেকে, উনি রিপ্লাই দাও, নামগুলো বলো না। ভালোবাসা অবিরাম জানিয়েছেন, আমরাও আপনাকে অবিরাম ভালোবাসা জানাচ্ছি। সাফরিন আহমেদ এবং আরেকজন বলবো ত্রিবিদ চৌধুরী বাবা, উনি okay, nice conversation, we are enjoying and thanks to Ferdowstas, thanking to you so much. সঙ্গে থাকলে অবশ্যই অনেক ভালো হতো, আপনার মজার কথাগুলো শুনতে পারতাম এবং করতে পারতাম। এছাড়া মিতা বন্দ্যোপাধ্যায়, আমার মায়ের মতো মিতাদি, দারুণ দারুণ খুব ভালো হচ্ছে, শোনা যাচ্ছে। ধন্যবাদ মিতাদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন। এছাড়া নূরে জাহান, তিনি লিখেছেন অসাধারণ, সেই যে বললে দিদি ক্লাসের খাতার কোনায় কি লিখেছে আমায়, সবার জীবনে এটা আছে, ক্লাসের খাতার পাতার কোনায় কি রচনা লিখেছো আমাকে নিয়ে। সবার প্রেমিক একটা কিছু লিখেছে, সবার প্রেমিকা একটা কিছু লিখেছে। ওই শৈশব থেকে কৈশোর যৌবনে প্রত্যেকে ক্লাসে বসে কলম কামড়ায় কামড়ায় আমরা অন্য একটা চিন জগতে থাকতাম। এটা তো কমন ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি নূরে জাহান। এরপর লেখছেন নূরে জাহান দেব দাশগুপ্তা, উনি লিখেছেন ভীষণ সুন্দর উপস্থাপন, শুভেচ্ছা জানাই আপনাকে। ধন্যবাদ দিদি, আপনাকে খুব ভালো একজন গায়ক, আমার খুব প্রিয় একজন মানুষ। এখনো ওনার সাথে আমার দেখা হয়নি, মিতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার 2বার দেখা হয়েছে। উনি তারপরে হচ্ছে নাসিমা আক্তার, শুভকামনা বন্ধু, হয়তো আপনার নাসিমা আমার ইউনিভার্সিটি, হ্যাঁ আমাদের ব্যাচমেট ফ্রেন্ড, আমাদের চবিয়ান, শুভেচ্ছা আপনাকে। ফেরদৌস্তাজ চবিয়ান নাসিমা। তারপরে আলাল উদ্দিন লিখেছেন আছি দিদি আলাল তো খুব আমার কথা, আমার সবকিছুর জন্য সে খুব আমাকে খুব অ্যাপ্রিশিয়েট করে, আমি তার প্রেরণা পাই, আমার ছোট ভাই। আলালের পরে আরেকজন আছে, তারপরে মিতা বন্দ্যোপাধ্যায় লাভ রেট দিয়েছেন, হাততালি দিয়েছেন, অনেকবারই থেকেছেন আমাদের সঙ্গে, আর লাইভটা তো আরো অনেকে পরেও দেখবেন, আপনারা দেখবেন শুনবেন, আর অনেক কথা শুনেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবার কোনো এক সময় আবার ছুটে আসবো আপনাদের মাঝে লাইভ নিয়ে, আমি এবং মা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা থাকবে। সবাই সবার প্রতি খেয়াল রাখবেন, যে কোনো অন্যায় অপরাধ বোধ থেকে সবাইকে মুক্ত রাখার জন্য আমরা সমাজে কাজ করে যাব, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। কবির কলম সেখানেই চলে, পৃথিবীর সুন্দরের শপথ নিয়ে কবিরা আগান। যারা লাইভটা দেখেছেন, পাশে ছিলেন, সবাইকে আমার বিনম্র শ্রদ্ধা, এবং আগামীতে যারা লাইভটা দেখবেন, লাইভটা তো সাথে সাথে বসে দেখতে হবে এরকম কোনো কথা না, আস্তে আস্তে সবাই দেখছেন, সবাইকে আমার বিনম্র শ্রদ্ধা, আমার জন্য আশীর্বাদ করবেন। আরো কিছু কাজ করতে চাই আগামী দিন। আমি আসছি
লাইভে যে উচ্চশিক্ষিত পিতামাতার যে একটা চিন্তা চেতনা, মেয়েকে অল্প বয়সে বিয়ে দেওয়া, বাল্য বিবাহ যেটা যে রয়েই গিয়েছে, আমাদের সময় পরিবর্তন হয় নাই, সমাজ পরিবর্তন হয় নাই, সেই জায়গাটাতে আমি আগামী দিন কথা বলবো। এগুলো আমার লেখা কলাম, আমি 10 বছর আগেই কলামগুলো লিখে ফেলেছিলাম। সবাই ভালো থাকুন।